इससे पहले क्या यार मौलवी डराते रहते हैं हर वक्त। आवाम को डरा के रखा है, ये हो जाएगा वो हो जाएगा। एक और ड्रामा था जबकि यार डरने की बात है, ये तो बड़ा जबरदस्त मसला है। अच्छा is to master, overcome, and supersede every. আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। শ্বাসক্রিয়া ও শ্বসন, এটা হচ্ছে আমাদের ইজি বায়োলজি যে প্রোগ্রাম চলছে সেখানকার একটা নিয়মিত লেকচারের আজকে অংশ। এবং এখানে প্রথম একটা জিনিস আগে বলে রাখি যে হিউম্যান বডিকে কেউ যদি বুঝতে পারে তাহলে দেখবে যে জিনিসটা আল্লাহ সব সময়ের জন্য প্রযোজ্য করে দিয়েছেন সেই জিনিসটা থেকে অনেকগুলো উপকার রয়েছে। কীরকম? আমাদের বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে শ্বাস গ্রহণ করতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে প্রশ্বাস, আর নিঃশ্বাস ত্যাগ করতে হয়। তার মানে এই যে অক্সিজেন আমাদের শরীরে আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, এটা প্রতি মুহূর্তে হচ্ছে। এবং এই প্রক্রিয়াটার সাথে শুধু যে হচ্ছে যে এই খাদ্যকে অক্সিজেন দিয়ে পুড়িয়ে শক্তি উৎপন্ন করছে, ব্যাপারটা শুধু এইটা না, বরং এইটার সাথে বলা যায় গোটাল শরীরের অসংখ্য ভালো ভালো কাজ জড়িত আছে। কীরকম আমরা এখন বুঝতে পারবো। যেমন আমরা যখন শ্বাস গ্রহণ করি এবং যখন নিঃশ্বাস ত্যাগ করি, তার সাথে একটা ইন্টারেস্টিং কাজ ঘটে। সেই কাজটাকে আমরা একটু খেয়াল করবো এখনই, মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওকে, আমরা যখন অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এটার প্রথম উদ্দেশ্যটা কি? যে কেউ বলবে যে ভাইয়া এটার প্রথম উদ্দেশ্য হচ্ছে এইটা, C6H12O6, যেটাকে আমরা গ্লুকোজ বলি। এর সাথে অক্সিজেনের যে ব্যবহার রয়েছে সেইটা বিভিন্ন এনজাইম যে রয়েছে তার প্রক্রিয়া কি হতে পারে যে কেউ জানে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড হয়, 6 অণু পানি হয়, এবং তার সাথে হয় কি এটিপি, মানে শক্তি উৎপন্ন হয়। এটাই মূলত শ্বসন। এখন শ্বসন প্রক্রিয়ায় আমরা লক্ষ্যই করছি যে অক্সিজেন আমরা গ্রহণ করছি এবং ত্যাগ করছি কি কার্বন ডাইঅক্সাইড, আবার পানি উৎপন্ন হচ্ছে। খুব ইন্টারেস্টিং কিন্তু। এখন আমরা যে প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এর প্রথম কাজ প্রত্যেকেই জানে, খাবার যেটা রয়েছে সেটা থেকে শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেন দিয়ে সেইখানে পুড়িয়ে শক্তি উৎপন্ন করবে, এবং সেই শক্তিটা হচ্ছে এটিপি, সেটা দিয়ে আমাদের শরীর চলবে। খুব ইন্টারেস্টিং। কিন্তু কি এই প্রক্রিয়ায় এইটা ছাড়াও আরও অনেকগুলো এক্সট্রা হেল্প হয়। কীরকম হেল্প হয়? যেমন নিশ্চয়ই আমরা জানি অনেক সময় আমাদের টেনশন হয় না, টেনশন, তারপরে হচ্ছে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো রক্ষার মেকানিজমও এই সিস্টেমের মধ্যেই আছে। কীরকম? যেমন আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নিতে পারি, তখন যেটা হয় আমাদের হচ্ছে যে এই মধ্যচ্ছদা বলা যেতে পারে যে এটার সাথে সরাসরি, এটার বাংলা হচ্ছে ডায়াফ্রাম। কি নাম? ডায়াফ্রাম। এটা একটা মাংসল পেশি, যেটার সাথে বলা যায় যে ফুসফুসের কানেকশন আছে। এবং এই ডায়াফ্রামের সাথে একটা স্নায়ু, যার নার্ভ হচ্ছে ফ্রেনিক নার্ভ। কি নাম? ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক নার্ভ, এইটা হচ্ছে সংযুক্ত আছে। তার মানে হচ্ছে মধ্যচ্ছদা, যেটার নাম হচ্ছে ডায়াফ্রাম, সেইটা এর সাথে সম্পর্কিত আছে একটা নার্ভ, তার নাম কি ফ্রেনিক নার্ভ। আমি যখন বুক ভরে শ্বাস নিলাম তখন যেটা হলো, এবং শ্বাসটা ভালোভাবে ছাড়লাম, তখন এই ফ্রেনিক নার্ভটা কী হয়ে যায়? শান্ত হয়ে যায়। কী হয়? শান্ত হয়। আর অনেকের মাথায় আসবে ফ্রেনিক নার্ভ যদি শান্ত হয় তাহলে লাভটা কী? শুনলে অবাক হব আমরা, আমাদের শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ আল্লাহ রেখেছেন, এবং প্রত্যেকটা নার্ভের সাথে আরেকটা নার্ভের কানেকশন আছে। এবং এই নার্ভগুলো দুইটা খুব অসাধারণ ফর্মুলা ফলো করে। তার মধ্যে প্রথম ফর্মুলাটা কি? একটা নার্ভ যদি ঠান্ডা হয়, একটা নার্ভ ঠান্ডা হলে সেই ইনফরমেশনটা তার পাশেরটাকে, সেইটা তার পাশেরটাকে, সেইটা তার পাশেরটাকে, এরকম করে শরীরের সমস্ত নার্ভ হচ্ছে কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, সহজ কথা। আর একটা নার্ভ যদি গরম হয়ে যায়, গরম মানে কি এক্সাইটেড হয়ে গিয়েছে, তখন সে তার পাশেরটাকে, সে তার পাশেরটাকে, সে তার পাশেরটাকে, এরকম করে শরীরের সমস্ত নার্ভকে কী করে? এক্সাইটেড করে দেয়। তা আমরা প্রত্যেকেই জানি আমাদের যে কাজের দক্ষতা সেটা বহুগুণে বেড়ে যাবে যদি নার্ভকে আমরা শান্ত রাখতে পারি। শান্ত রাখার জন্য কী করব? বুক ভরে শ্বাস নিলাম, শ্বাসটা ধরে রাখলাম, তারপরে ছাড়লাম, তাহলে কি হলো? ফ্রেনিক নার্ভটা আস্তে আস্তে শান্ত হলো। এখন প্রশ্ন হলো যে এটা আসলে হওয়ার ক্ষেত্রে আর অন্য কোনো সিস্টেম আছে নাকি? আছে। কীরকম সেটা আমরা একটু বলি। নিশ্চয়ই আমরা নাম শুনেছি অ্যাড্রেনালিন। কি নাম? অ্যাড্রেনালিন। এবং আরেকটা জিনিসের নাম হচ্ছে নর অ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন, এই দুইটার কারণে দেখা যায় কি কয়েকটা ঘটনা ঘটে। কীরকম? যেমন রক্তের চাপ, ব্লাড প্রেশার বেড়ে যায়। তারপরে কি হতে পারে? হৃদস্পন্দন বেড়ে যায়। তারপর হচ্ছে মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে না, সেই লালাক্ষরণ কমে যায়। এর সব কিছুর পিছনে মূল কারণ হচ্ছে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। এখন
কেউ যদি এরকম করে বুক ভরে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে, তখন অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন বলা যায় নিষ্ক্রিয় হয়। কি হয়? নিষ্ক্রিয় হয়। তার মানে হচ্ছে অটোমেটিক তখন কি হবে, ব্লাড প্রেশার যে বাড়ছিল অ্যাড্রেনালিনের কারণে সেটা আস্তে আস্তে স্বাভাবিকে আসতে চায়, হৃদস্পন্দন যেটা আছে সেটা স্বাভাবিক আসতে চায়, এবং নানা রকমের হচ্ছে যে লালাক্ষরণ যে আমার মুখে কমেছিল সেটা স্বাভাবিক পর্যায়ে আসে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে এইটা একটা বুদ্ধি হলো, আর কোনো এক্সট্রা বুদ্ধি আছে কিনা? আরও দুইটা এক্সট্রা বুদ্ধি আছে। কীরকম? আমরা অবাক হয়ে যাব যে ফুসফুস আমাদের শরীরের মধ্যে তিনটা স্পেশাল জিনিস তৈরি করতে পারে। কি কি সেই তিনটা জিনিস? প্রথম যেটার নাম বলবো আমি, এটার নাম হচ্ছে ব্রাডিকাইনিন। কি নাম? ব্রাডিকাইনিন। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসবে এটা আসলে জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রোটিন। এটা কি? প্রোটিন। আচ্ছা, এটা করেটা কি? প্রধানত দুইটা কাজ করে। প্রধান কাজ দুইটা, প্রধান দুইটা কাজ আছে। কি সেই দুইটা কাজ? একটা হচ্ছে রক্তের নালী যে আছে না, সেই রক্তের নালীগুলোকে সে প্রসারিত করে দেয়। তার মানে ব্রাডিকাইনিনের প্রধান দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে রক্তের নালী প্রসারিত করে দেয়। রক্তের নালী কি করে? প্রসারিত করে দেয়। যে কেউ জানে রক্তের নালী যদি প্রসারিত হয় তখন রক্তের চাপটা কি হয়ে যাবে? কমে যাবে, কারণ আয়তন বেড়ে গেছে, চাপ কমে গেল। ওকে, ফাইন। আরেকটা কাজ সে করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ফুসফুসের মধ্যে একটা জিনিস আছে যার নাম হচ্ছে ব্রোঙ্কাস। কি নাম? ব্রোঙ্কাস। সেইটার ছোট্ট 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 অংশ হলে ব্রোঙ্কিওল বলে। হ্যাঁ, এখন ওইখান থেকে আমরা একটা জিনিস জানবো, ব্রোঙ্কাস আছে না ফুসফুসের মধ্যে, সেটাকে কি করে? সংকুচিত করে। ব্রোঙ্কাস কি করে? সংকুচিত করে, সংকুচিত করে, সংকুচিত করে। তার মানেটা হচ্ছে রক্তের নালীকে সে প্রসারিত করছে, আর ফুসফুসের মধ্যে যে ব্রোঙ্কিওল পাওয়া যায়, সহজ করে অনেক সময় সিঙ্গুলার প্লুরালে ব্রোঙ্কাস এভাবে বলি, সে ব্রোঙ্কিওলকে কি করছে? সে সংকুচিত করছে। তার মানে ফুসফুসের ওই অংশটা সংকুচিত, রক্তের অংশটাকে প্রসারিত। দুইটাই লাভ। কি কারণে? ফুসফুসের অংশটাকে যদি সংকুচিত করে তখন যেটা হয় সেটা হচ্ছে যে জীবাণুগুলো সহজে আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছাতে পারে না। তখন আমাদের শরীরের জন্য এটা কি করে? রোগ প্রতিরোধে সহায়তা করে। এবং তার সাথে আরেকটা কাজ সেটা করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আমরা নিচে নাম শুনেছি ইনফ্লামেশন, যেটাকে বাংলায় বলে প্রদাহ। কি বলে? প্রদাহ। এই প্রদাহ আছে না, প্রদাহ এর বিরুদ্ধে সে কাজ করে। প্রদাহ এর বিরুদ্ধে কাজ করে। তাহলে ব্রাডিকাইনিনের সম্বন্ধে তিনটা তথ্য। একটা হচ্ছে প্রোটিন, আর দুইটা অসাধারণ কাজ করে। কি? রক্তের নালীকে এসে প্রসারিত করে দেয়। আরেকটা কি করতে পারে? সেটা হচ্ছে ব্রোঙ্কাস আছে না, সেটাকে কি করে? সংকুচিত করে ফেলে। আচ্ছা, এবং একই সাথে কি করে? রোগ প্রতিরোধে সহায়তা করছে। এবং প্রদাহ, ইনফ্লামেশন, মনে করে একটা একদম থাপ্পড় দিল, থাপ্পড় দিলে এখানে লাল হয়ে যায় না, জায়গাটা গরম হয়ে যায় না, ফুলে যায় না, এই অংশটা, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। এইটার বিরুদ্ধে সে কাজ করতে থাকে, এটার বিরুদ্ধে সে কাজ করে। ওকে, সে শুধু একাই কাজ করে তাই না, সে আরো অন্য কেউ বলে যে তুমিও কাজে আসো। এরকম তার আরেকজন অসাধারণ বন্ধু আছে, তার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। কি নাম? প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, অনেকের মাথায় এখন প্রশ্ন আসবে যে আচ্ছা, এই প্রোস্টাগ্ল্যান্ডিন যে রয়েছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন এই জিনিসটা আসলে মূল্য কি? আচ্ছা, এই জিনিসটা, এইটা মূলত হচ্ছে এক রকমের চর্বি। চর্বি, কিন্তু এর কাজগুলো ব্রাডিকাইনিন যে রয়েছে ওর মতোই, কারণ ওর বন্ধু তো। ব্রাডিকাইনিন ছিল প্রোটিন, কিন্তু তার প্রধান কাজ কি ছিল? রক্তের নালীকে প্রসারিত করে দেয়, আর ফুসফুসের যে ব্রোঙ্কাস সেটা কি করে? সংকুচিত করে দেয় এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে। ঠিক একই রকমভাবে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা চর্বি, কিন্তু এও প্রধানত ওই দুইটা কাজই করে। কি কাজ? রক্তের নালীকে প্রসারিত করে দিল, এবং তার সাথে কি করলো? ফুসফুসের যে হচ্ছে ব্রোঙ্কাস সেটাকে সংকুচিত করে দিল, এবং একই সাথে ইনফ্লামেশন বা প্রদাহের বিরুদ্ধে কাজ করে। তার মানে একা না, তার হেডকে ব্রাডিকাইনিন, তারপরে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। যদি কারো মনে রাখতে সমস্যা হয় তাকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, বিপি খেয়াল রাখবো। বিপি মানে ব্লাড প্রেশার আমরা জানি, কিন্তু বিতে ব্রাডিকাইনিন, পিতে প্রোস্টাগ্ল্যান্ডিন। ব্রাডিকাইনিন এবার এটা কি? প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে ব্রাডিকাইনিন একটা প্রোটিন, এবং এটা কি করছে? রক্তের নালীকে কি করছে? প্রসারিত করছে। তারপরে রক্তের চাপটা কমে যাচ্ছে, এবং ফুসফুসের ব্রোঙ্কাস সেটা কি করছে? সংকুচিত করে দিচ্ছে, এবং এইভাবে সে প্রদাহ বা ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করছে, রোগ প্রতিরোধে সহায়তা করছে। আচ্ছা, এখন এই দুইটার সাথে আরেকটা জিনিস সে তৈরি করতে পারে, সেটার নাম কি? সেইটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন। কি নাম? অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন। আচ্ছা, নিশ্চয়ই এই নামটার সাথে অনেকে পরিচিত, এবং যদি যে কেউ দেখে তাহলে দেখবে অ্যানজিওটেনসিনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2। অ্যানজিওটেনসিন 2, যে কোনো জায়গায় যদি এরকম 1-2 থাকে তাহলে সহজ করে বুঝবো যে একটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর একজন হচ্ছে খুব অ্যাক্টিভ হইতে কাজ করে। 2 হলে অ্যাক্টিভ হয়ে গেল, এবং অ্যাক্টিভের জন্য একটা এনজাইম কাজ করে। এটা অবশ্য তোমাদের লেভেলে লাগবে না, তারপর কেউ যদি জানতে চায়, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিনকে কনভার্ট করছে না, এই জন্য এটার সহজ নাম হচ্ছে
অ্যানজিওটেনসিন সংক্ষেপে এ লিখলাম, কনভার্ট মানে হচ্ছে সি, আর ইতে হচ্ছে এনজাইম। তাহলে এসিই কোম্পানি আছে না, তার কাছাকাছি নাম এসি, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। আচ্ছা, তাহলে আমরা শ্বাসক্রিয়া ও শ্বসন পড়ছি। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, তিনটা জিনিস নিয়ে আমরা বলেছি। ব্রাডিকাইনিন একটা হচ্ছে প্রোটিন, সেটা কি করে, রক্তের নালীকে হচ্ছে প্রসারিত করে দেয়, আর ফুসফুসে যে ব্রোঙ্কা সেটাকে সংকুচিত করে দেয়। এরপরে তার বন্ধু হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, সে কিন্তু চর্বি, লিপিড, সে কি করে, একই কাজ করে, রক্তের নালীকে প্রসারিত করে দেয়, আর একটা কাজ করে কি হচ্ছে, ফুসফুসের মধ্যে যে পাওয়া যায় ব্রোঙ্কাস সেটাকে সংকুচিত করে দেয় এবং প্রদাহ বা ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করে। আরেকজন রয়েছে, তার নাম কি অ্যানজিওটেনসিন, অ্যানজিওটেনসিন 1 এবং 2। এই দুইজন মানে 1 এবং 2 মূলত 1 থেকে 2 এ রূপান্তর হয় কি দিয়ে, একটা এনজাইম যার নাম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই যে এনজাইমটা আছে, এইটা দিয়ে যখনই এই অ্যানজিওটেনসিন 1 থেকে 2 হলো, খুব ইন্টারেস্টিং জিনিস, এ করে কি, আমাদের আগের যে দুইজন যা করছে তার ঠিক উল্টা করে। মানেটা কি, তার মানে হচ্ছে এ রক্তের নালীকে হচ্ছে সংকুচিত করে দেয়, রক্তের নালী সংকুচিত করে। ভেরি নাইস। রক্তের নালী কেন সংকুচিত করে, কারণ রক্তের নালী যদি সংকুচিত হয়ে যায় আমরা জানি যে হচ্ছে চাপ বেড়ে যাবে, কোনো কারণে আল্লাহ না করে আমাদের শরীরের চাপ কিন্তু কমেও যেতে পারে, এই জন্য তখন রক্তের চাপ বাড়ানোর জন্য রক্তের নালীকে এসে সংকুচিত করে, এবং এই জন্য তাকে হেল্প করে একজন, অনেকজন তো আছে, তার মধ্যে তোমাদের বইয়ের জন্য লাগবে অ্যালডোস্টেরন। কিরাম, অ্যালডোস্টেরন। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, এটা কি, এটা হচ্ছে জীবন রক্ষাকারী একটা হরমোন। কোথা থেকে তৈরি হয়, বৃক্ক বা কিডনি আছে না, তার উপরে, ধরা যাক যে এটা যদি বৃক্ক হয়, এর ঠিক উপরে টুপির মতো, ক্যাপের মতো একটা হচ্ছে গ্রন্থি থাকে, সেইটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। কি নাম, অ্যাড্রেনাল। এবং যেহেতু এটা বৃক্ক বা কিডনির উপরে থাকে, উপরে ইংলিশ কি সুপিরিয়র বলে না, সেইখান থেকে আরেকটা নাম আছে সুপ্রারেনাল, কিডনিকে কিন্তু রেনালও বলে, সুপ্রারেনাল। তার মানে হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল বা কি বলে, সুপ্রারেনাল গ্রন্থি। এইখান থেকে ক্ষরণ হয় কি, অ্যালডোস্টেরন। এটা কি করছে, রক্তের চাপকে বাড়ায় দিতে পারে, এবং কিভাবে বাড়াচ্ছে, রক্তের নালীকে সংকুচিত করে, রক্তের নালীকে সংকুচিত করে। এবং একই সাথে এটা আরেকটা কাজ করে, অ্যালডোস্টেরন সোডিয়াম আছে না এবং পটাশিয়াম, তার মানে এগুলোর সাথে প্রধানত লবণ বলে আমরা সম্পর্কিত, এই জিনিসগুলোর হচ্ছে স্বাভাবিক যে ব্যালেন্স সেটা মেনটেন করে। আচ্ছা, এখন আমরা যখন কথা বলি, কথা বলার সময় কিন্তু সত্যিকার অর্থে দেখা যায় বেশিক্ষণ কথা বলে পিপাসা লাগে। কি কারণে, কথা বলার সময় কিন্তু শ্বাসক্রিয়াটা একটু দ্রুত হয়ে যায়, এবং আমাদের যে শ্বাস গ্রহণ করছে এবং ত্যাগ করছে এর মাধ্যমে পানি বাষ্পাকারে নির্গত হয়। কি হয়, পানি দৈনিক প্রায় 400 থেকে 600 ml পর্যন্ত পানি বাষ্পাকারে নির্গত হয়। 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে নির্গত হয়। মনে রাখার খুব সহজ বুদ্ধি, 4-6 ক্রিকেট আছে না, তাহলে 4-6 দুইটার সাথে শূন্য যোগ করেছি, 400 থেকে 600 ml। হ্যাঁ 400 থেকে 600 ml আসছে। আচ্ছা, এই 400 থেকে 600 ml পানি প্রত্যেক দিন হচ্ছে বাষ্পাকারে হচ্ছে নির্গত হয়। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জুলজির শ্বাসক্রিয়া ও শ্বসন, সেই চ্যাপ্টারটা। ওকে ফাইন। এখন যে জায়গাটা আমরা খেয়াল করব, পানি যখন আমাদের শরীর থেকে যাবে, আমরা একটা মেকানিজম নিশ্চয়ই জানি যে এক জায়গায় যদি একটা এয়ার কন্ডিশন মেশিন বসানো থাকে, বাইরে দেখবো আউটডোরটা যেখানে লাগানো আছে সেখানে ফোটায় 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 পানি পড়ছে। কি কারণে, পানির একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পানি একা যায় না, সে তাপকে সাথে নিয়ে যায়। কাকে সাথে নিয়ে যায়, তাপ। তার মানে আমাদের শরীর থেকে যখন শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি তখন 400 থেকে 600 ml পানি বাষ্প আকারে গেল, এবং শুনলে অবাক হবো, বাষ্পের যে টেম্পারেচার এটা বেশি। তার মানে পানি যখন গেল আমাদের শরীর থেকে, এর সাথে সাথে কি হয়ে গেল, তাপও চলে গেল। কি হয়ে গেল, তাপও। তার মানে আমাদের শরীরের তাপের যে ব্যালেন্স সেটাও মেনটেন করে, এবং পানির যে ব্যালেন্স সেটাও। এই যে পানির ব্যালেন্স, তাপের ব্যালেন্স, এইটাকে এক কথায় এরকম শরীরের বিভিন্ন ইন্ডিকেটর যে আছে তার যে ব্যালেন্স মেনটেন, সেটাকে এক কথায় একটা অসাধারণ শব্দ দিয়ে প্রকাশ করে, তার নাম হচ্ছে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস এই শব্দটা আমাদের লাগবে, এটা এইচএসসি পর্যায়ের শব্দ, হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে কি, মানে আমাদের শরীরের যে স্বাভাবিক পরিবেশ সেটা মেনটেন হওয়ার যে সিস্টেম সেটাকে বলে হোমিওস্টেসিস। তাহলে হোমিওস্টেসিস বা শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা নিয়ন্ত্রণেও সহায়তা করছে হচ্ছে আমাদের এই ফুসফুস। ঠিক আছে। আচ্ছা, এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আর কিছু করে কিনা। না, আরও আছে। আমরা জানি রক্ত যদি কোথাও হচ্ছে যে শরীরের কোনো অংশ যদি কেটে যায় তাহলে রক্ত নালীকে সংকুচিত আছে না, রক্তের নালীকে সংকুচিত করে রক্তপাত বন্ধে হেল্প করে এরকম একটা জিনিসের নাম হচ্ছে সেরোটোনিন। কি নাম, সেরোটোনিন। এই সেরোটোনিন এইটাও বিমুক্ত করে সে, ফুসফুস সেরোটোনিনও হচ্ছে বিমুক্ত করে। আরও আছে, আরও কি, যেমন হচ্ছে আমাদের শরীরে যদি অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায় তাহলে হচ্ছে হিস্টামিন, নাম শুনছি কিনা আমরা জানি না, কি নাম, হিস্টামিন। কি নাম, হিস্টামিন। এইটাও সে ক্ষরণ করে। তাহলে একমাত্র ফুসফুস
কতগুলো জিনিস বের করছে। প্রথম হচ্ছে আমি যখন ঠিকভাবে বুক ভরে শ্বাস নিচ্ছি ছাড়ছি, কি হচ্ছে প্রথম থেকে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এগুলো হচ্ছে রিজার্ভ হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এই জন্য টেনশন, ডিপ্রেশন আল্লাহর রহমতে কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে দুইটা জিনিস, ব্রাডিকাইনিন, তারপর কি প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুইজন বন্ধু। ব্রাডিকাইনিন হচ্ছে প্রথম, সে এসে কি করছে, রক্তের নালীকে প্রসারিত করছে, এবং রক্তের হচ্ছে যে প্রসারিত হওয়ার কারণে রক্তের নালীগুলো রক্তের চাপ কমে গেল, এবং হচ্ছে ব্রোঙ্কাস, সেটা হচ্ছে ফুসফুসে থাকে, সেটা হচ্ছে সংকুচিত হয়ে যায়। তারপরে প্রদাহ আছে না, ইনফ্লামেশন, সেটার বিরুদ্ধে কাজ করে। আর কি করতে পারে সে? এরপরে হচ্ছে সে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে কাজ করে, এবং ওই কাজটাই হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন নিজেও করে। আর এই দুইজনের হচ্ছে কাউন্টার, বিরুদ্ধে কাজ করে এরকম আরেকজনকে সে তৈরি করতে পারে, অ্যানজিওটেনসিন 1 থেকে 2, যেখানে একটা এনজাইম আছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই কী করে? রক্তের নালীকে সংকুচিত করে। রক্তের নালী যখন সংকুচিত হয়ে গেল, হ্যাঁ, তখন দেখা যায় রক্তের নালী সংকুচিত হয়ে যাওয়ার মানেই হচ্ছে, সহজ করে বলবো, রক্তের নালী সংকুচিত হয়ে গেলে রক্তের চাপ বেড়ে গেল। আর কি করতে পারে সে? দেখা যায় যে অ্যালডোস্টেরন সে ক্ষরণ করতে পারে, কি এই যে অ্যানজিওটেনসিন, এটা সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেনটেন করে, এবং এইটার সাথে খেয়াল রাখবো যে ওই যে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে সেটা ক্ষরণ হয়। এবং তারপরে রয়েছে কি, যে দৈনিক 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে, হ্যাঁ, 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে হচ্ছে যে ইয়া হয়। একজন প্রশ্ন করেছে, স্যারের কি প্রতিদিন শীত লাগে? খুব ইন্টারেস্টিং। এই যে কথা বললে 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে বের হয়ে যায় না, তার মানে যত বেশি কথা তত বেশি পানি চলে যাচ্ছে, তার মানে পানি তো একা যাবে না, তাপও যাবে, তার মানে অটোমেটিক ঠান্ডা লাগবে না। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আরেকটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে যে রক্তের নালীকে যখন সে সংকুচিত করে দেয়, সেটাকে বলা হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন আছে না, রক্তের নালীকে সংকুচিত করে রক্তপাত বন্ধে সহায়তা করে। আর অ্যালার্জিক যে প্রতিক্রিয়া, সেইটার ক্ষেত্রে একটা কাজ করে কি, হিস্টামিন। হিস্টামিন সে সংরক্ষণ করতে পারে। এখন যে কেউ যদি যে কোনো সমস্যায় পড়ে, তার কোনো বাঁচার বুদ্ধি নেই, একটা বুদ্ধি আল্লাহ রেখেছেন, লাইফ লাইন, সেটা হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাসটা ধরে রাখা, শ্বাসটা ছাড়া। বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাসটা ধরে রাখা, শ্বাসটা ছাড়া। নাক দিয়ে নেবে, একটু ধরে রাখবে, তারপরে মুখ দিয়ে ছেড়ে দিবে। এই প্রক্রিয়াটা তার লাইফ সেভিং একটা সিস্টেম। কেন? কারণ এই সবগুলো সিস্টেম প্রয়োজন অনুযায়ী অ্যাক্টিভ হইতে পারে। এখন অনেকে বলবে, ভাই ব্যাপারটা বুঝলাম না। রক্তের চাপ যদি কখনো বাড়ানোর দরকার হয়, যে বাড়াইতে হবে, তখন শরীর নিজে বুঝতে পারে, সে তখন কি করবে? এই যে অ্যানজিওটেনসিন আমি লিখছিলাম না আমরা, এইটা ক্ষরণ করবে। রক্তের চাপ কমাইতে হবে, তখন সে কি করবে? ও আচ্ছা, তাহলে হচ্ছে ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। তার মানে তার মধ্যে এমন ম্যাগনেটিক ক্ষমতা আছে, ইচ্ছে মতো যেটা দরকার, ইচ্ছে মতো যেটা দরকার, ঠিক সেই জিনিসটা, সেই জিনিসটা আছে না, সেইটাকে সে হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী হচ্ছে তৈরি করে রক্তের চাপ বাড়ানোর দরকার হলে বাড়াই দিতে পারে, কমানোর দরকার হলে কমাইতে পারে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে গতিশীল করতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, আমাদের শরীরের মধ্যে তাপমাত্রা এবং পানি সাম্য যে রয়েছে, হ্যাঁ, এটাও ইয়া করে। আচ্ছা, আচ্ছা, এর পরে যেটা আমরা বলবো সেটা লক্ষ্য করি। সেটা হচ্ছে, আমরা প্রত্যেক দিন যে আমরা শ্বাস গ্রহণ করছি এবং ছাড়ছি, প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, মানে শ্বাস গ্রহণ করছি এবং ত্যাগ করছি, এইটার জন্য আমাদের মস্তিষ্কে 4টা সেন্টার আছে। কয়টা সেন্টার? 4টা সেন্টার। এই 4টা সেন্টারের মধ্যে 2টা সেন্টার যে জায়গায় আছে তার নাম হচ্ছে পন্স, মস্তিষ্কের অংশ, আর 2টা সেন্টার যে জায়গায় আছে তার নাম হচ্ছে মেডুলা। মেডুলা, তার মানে মস্তিষ্কের মধ্যে 4টা সেন্টার আছে, যেটা হচ্ছে কি করে, আমাদের এই শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে হেল্প করছে। তার মধ্যে 2টা আছে পন্সে, একজোড়া পন্সে, একজোড়া মেডুলায়। পন্সের মধ্যে যেটা আছে সেটার স্পেশাল 2টা নাম আছে। কি কি নাম? অ্যাপনিউস্টিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার, এবং একটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার। আমি যা কিছু পড়াই নর্মালি তোমাদের এইচএসসি লেভেলের জন্য প্রয়োজনীয় সেইটাই, তার বেশি পড়াই না, ঠিক আছে? তোমরা হয়তো ওই যে একটা বই পড়ছো কেউ, এটা তোমরা একটা বইয়ের মধ্যে যে জটিল ল্যাঙ্গুয়েজে লিখেছে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের বইয়ের লেভেল থেকে। আমি কখনোই হচ্ছে যে বেশি করে অপ্রয়োজনীয় জিনিস পড়াই না, এটা আমার হচ্ছে একটা পড়ানোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই একজন বলছে, হ্যাঁ দেখো তাহলে পন্স, তাহলে এটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার, একটা কি নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যাপনিউস্টিক এবং কি নিউমোট্যাক্সিক। আচ্ছা, এই 2টা সেন্টার কোথায় আছে? পন্সে। আর মেডুলায় আছে একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আর একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস এবং কি নিঃশ্বাস কেন্দ্র। এবং শুনলে আমরা একটা অবাক হয়ে যাব, আল্লাহ আমাদের অনেক কিছু এই শ্বাস প্রশ্বাস দিয়ে শিখিয়ে দিয়েছেন। কীরকম? শ্বাস প্রশ্বাসের মধ্যে শিখিয়ে দিয়েছেন। যেমন আমরা ধরি বুক ভরে শ্বাস নেই, নিতে চাইলেও এক সময় গিয়ে আর নিতে পারি না। আবার যখন আমরা ছাড়বো, ছাড়ার পরও এক সময়ের পরে আর ছাড়তে পারি না। তার মানে আমাদের নেওয়া
এবং শ্বাস নেওয়ার পরে যে নিঃশ্বাস ত্যাগ করা, এই দুইটার একটা লিমিটেশন আছে। আর প্রশ্ন হলো এটা আসলে কিভাবে হয়, এটা বোঝার জন্য একটা অসাধারণ সিস্টেম আছে, সেটাকে আমি একটু বলি। আমাদের ফুসফুসের যে ধরা যাক প্রাচীর, এই প্রাচীরের মধ্যে অনেকগুলো হচ্ছে রিসেপ্টর আছে। রিসেপ্টর মানে হচ্ছে যে অনেকগুলো হচ্ছে যে সংবেদী অংশ আছে, ধরা যাক রিসেপ্টর, হ্যাঁ, এজেন্ট। এই রিসেপ্টরটার সাথে সরাসরি কানেকশন আছে মেডুলার, এবং এইখানে একজন স্নায়ু আছে যার সুন্দর নাম হচ্ছে ভ্যাগাস স্নায়ু। কি নাম? ভ্যাগাস স্নায়ু। কাজটা কি করে? আমি যখন নিয়ে নিছি না, আর নিতে পারছি, আর নিতে কেন পারছি না? এই ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে গিয়ে মেডুলা, এইখানে যে প্রশ্বাস আর নিঃশ্বাস আছে না, প্রশ্বাস সেন্টারটা হচ্ছে চাবিটা দিয়ে তালা বন্ধ করে দিল। আমার নিতে নিতে একসময় একদম ক্যাপাসিটি শেষ। কখন ক্যাপাসিটি শেষ? তার মানে হচ্ছে এই ভ্যাগাস, এখানে স্নায়ু আছে, ফুসফুস যখন একদম ভর্তি হয়ে গেছে, তখন এই স্নায়ুটা একটা ইনফরমেশন দিল যে হ্যাঁ ভর্তি। তখন এই ভ্যাগাস আছে না, সেই ভ্যাগাসের মাধ্যমে মেডুলা এই মেডুলার মধ্যে গিয়ে প্রশ্বাস কেন্দ্র, যেটা মানে যেটা দিয়ে আমি নিঃশ্বাস মানে শ্বাস গ্রহণ করছি, সেটা হচ্ছে বন্ধ হয়ে গেল। আর প্রশ্ন হলো ভাই আর কি খুলবে না? খোলার বুদ্ধি আছে। কি বুদ্ধি? নিঃশ্বাস ত্যাগ করতে হবে, মানে হচ্ছে বায়ু ত্যাগ করতে হবে। যখন আমি নিঃশ্বাস দিয়ে দিলাম, নিঃশ্বাস যখনই ত্যাগ করলাম, তখনই কি হয়ে গেল? এই যে স্নায়ু আছে না, সে আবার তার সিগন্যালটা ঘুরাই নিল। সিগন্যাল ঘুরাই নিল মানে কি? বুঝলো যে হ্যাঁ এখন ইচ্ছা করলে নেওয়া যাবে, আবার আমি নিতে পারছি। নিলাম, নিতে নিতে যখন ক্যাপাসিটি একদম শেষ, আবার দরজাটা বন্ধ হয়ে গেল। কোথাকার? মেডুলার। তারপরে এখন কেউ যদি বলে হ্যাঁ এখন আমি দরজাটা খুলবো, কিভাবে করতে হবে? ছাড়তে হবে। ছাড়ার পরও এক সময়কে আর ছাড়তে পারছি না। কেন? তখন নিঃশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে গেল। এখন কেউ যদি বলে যে এখন আমি কি করব, আবার নিতে হবে। তার মানে কেউ দিতে চাইলে নিতে হবে, আর কেউ যদি টানা নিতে চায় পারবে না, টানা যদি দিতে চাও পারবে না। তার মানে নেওয়া এবং দেওয়া, এটার মধ্যে একটা ব্যালেন্স হবে, এবং এই ব্যালেন্সটা একটা স্নায়ু দিয়ে নিয়ন্ত্রিত হয়, ভ্যাগাস। এবং এটা যে একটা রিদমিক সিস্টেমের মাধ্যমে হয়, সেই প্রক্রিয়াটার একটা অসাধারণ নাম আছে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যে শ্বাস গ্রহণ করছি এবং নিঃশ্বাস যে ত্যাগ করছি, এইটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? আমাদের ফুসফুসের মধ্যে অনেকগুলো রিসেপ্টর আছে, এইটার সাথে ভ্যাগাস স্নায়ুর একটা সংযোগ আছে মেডুলা, এবং মেডুলা প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র আছে। যখন আমি শ্বাস গ্রহণ করতে করতে আমার সর্বোচ্চ ক্যাপাসিটিতে পৌঁছি, তখন এই রিসেপ্টর ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সংকেত পাঠায় মেডুলার, এবং প্রশ্বাস কেন্দ্র অফ। তখন অন থাকে কোনটা? নিঃশ্বাস। তুমি চাইলে তখন শ্বাস ত্যাগ করতে পারবে। আবার শ্বাস ত্যাগ করতে করতে যখন হাইয়েস্ট ক্যাপাসিটিতে পৌঁছে গেলা, তখন নিঃশ্বাস কেন্দ্র অফ হয়ে গেল, তখন অন করতে পারবা কি? প্রশ্বাস কেন্দ্র। কি অসাধারণ একটা রিদমিক সিস্টেম আল্লাহ দিয়েছেন। ঠিক আছে, এই দুইটার উপর ভিত্তি করে কি হয়, আমাদের শরীরের হচ্ছে শ্বাস প্রশ্বাসের এই ছন্দময় প্রক্রিয়াটা চলছে। এটাকে বলে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, একজন বলছে অ্যাপনিউস্টিকের নিচে লিখছে নিউমোট্যাক্সিক। নিউমোনিয়া আছে না, ওইখান থেকে নিউমোট্যাক্সিক সেন্টার। ঠিক আছে, নিউমোট্যাক্সিক সেন্টার। ওকে ফাইন। আচ্ছা, নিউমোট্যাক্সিক মানে এন দিয়ে হবে না, নিউমোনিয়ার মতো এখানে পিটা সাইলেন্স থাকে, পি দিয়ে হবে, PNU নিউমোট্যাক্সিক। ঠিক আছে, নিউমোট্যাক্সিক, হ্যাঁ, পি দিয়ে শুরু, কিন্তু বোঝার জন্য ঠিক লিখছে NU। ঠিক আছে, সমস্যা নেই। ওকে ফাইন। এখন আমরা প্রত্যেকবার যে শ্বাস গ্রহণ করছি এবং ত্যাগ করছি, প্রত্যেকবার শ্বাস গ্রহণ এবং ত্যাগে দেখা যাচ্ছে প্রত্যেকবার গড়পড়তা 500 ml করে বাতাস হচ্ছে আমার ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে বেরিয়ে আসে। এইটার একটা স্পেশাল নাম আছে, টাইডাল ভলিউম। কি নাম? টাইডাল ভলিউম। তাহলে যে কাউকে যদি আমি বলি টাইডাল ভলিউম কত, যে কেউ বলবে আমি প্রত্যেকবার এই যে শ্বাস গ্রহণ করছি এবং ত্যাগ করছি, ঠিক আছে, হ্যাঁ, এতে হচ্ছে প্রত্যেকবারে যে শ্বাস গ্রহণ করছে এবং ত্যাগ করছে, এতে যে 500 ml বাতাস আসছে এবং যাচ্ছে, এটা হচ্ছে টাইডাল ভলিউম। এবং মনে রাখার জন্য বলি, টাই কেনার জন্য 500 টাকা আমার লাগবে, খুব দামি টাই 500 ml। আরেকটা আছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে কি? ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে ফুসফুস প্রতিবার শ্বাস গ্রহণ করছি 500 ml, কিন্তু আমি যদি চাই ফুসফুসটা ভর্তি করব, তাহলে 4500 ml পর্যন্ত আমি নর্মালি নিতে পারি। এই গোটাল যে তার ক্যাপাসিটি, এটাকে বলে 4500 ml। এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এখন অনেকে বলতে পারে ভাই ভাইটাল ক্যাপাসিটি কীভাবে গেল? ভাই ধরা যাক প্রতি মাসে ভাইকে পড়াশোনার জন্য 4500 টাকা আমি পাঠাই, এটা মনে রাখার জন্য। তাহলে ভাইকে 4500 টাকা দিলাম ভাইটাল, আর টাই কিনতে 500 টাকা, 500। এখন কেউ বলতে পারে এটা বাড়ানোর বুদ্ধি আছে কিনা? হ্যাঁ আছে। কি বুদ্ধি রয়েছে?
কেউ যদি এক্সারসাইজ রেগুলার করে, দৌড়বিদ, অ্যাথলেট, তাদের দেখা যায় ফুসফুসের যে ধারণ ক্ষমতা স্বাভাবিক হচ্ছে অনেক বেড়ে যায়। তখন তার ধারণ ক্ষমতা যেটা হয় সেই ভাইটাল ক্যাপাসিটি দাঁড়ায় 6000 ml। কত? 6000 ml। ওকে। এবং খুব মজার ব্যাপার, ফুসফুস যে আছে, ফুসফুসের মধ্যে খেয়াল রাখবো যে সবসময় কিছু বায়ু থাকেই থাকে, এবং ফুসফুসের মধ্যে যে সবসময় কিছু বায়ু থাকে এই জিনিসটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম এটা কত? এটা খেয়াল রাখবো 1500 ml। কত? 1500 ml। তাহলে আমরা তিনটা জিনিস পেয়েছি, টাইডাল ভলিউম 500 ml, তারপরে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি 4500 ml, দৌড়বিদদের জন্য 6000 ml, রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1500 ml। শ্বাস কিভাবে গ্রহণ করছে, কিভাবে ত্যাগ করছে। আচ্ছা, এখন অনেকের মধ্যে প্রশ্ন আসে যাচ্ছে ভাই শ্বাস গ্রহণ এবং ত্যাগ আসলে হয়টা কি? সহজ করে বলি, আসলে মূল কথাটা কি। একদিকে লিখলাম শ্বাস গ্রহণ, আরেকদিকে লিখলাম শ্বাস ত্যাগ। শ্বাস গ্রহণ করার সময় দেখবো আমাদের বক্ষ গহ্বর যে আছে না, সেইটা মূলত কি হয়, আয়তনটা বেড়ে যায়। বক্ষ গহ্বরের আয়তন যেটা রয়েছে এটা কি হয়ে যায়, বেড়ে যায়। আর অনেকে বলতে পারবে কিভাবে বেড়ে যায়, খুব সহজ, দুইটা মেকানিজম। আমাদের এইখানে বুকের মধ্যে ওই যে বলে না ছাকনির মতো যে ওই কি বলে হাড় যে আছে, যেটাকে বলে হচ্ছে বক্ষ পিঞ্জর, চতুর্দিকে যে হাড় থাকে, হ্যাঁ, তার মানে রিবস, পরশুকা, সেগুলো হচ্ছে কি সংকুচিত হয়ে যায়। এবং ডায়াফ্রাম নাম শুনছি না, মধ্যচ্ছদা, সেটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে ধরা যাক যে এই রুমে 10 জন আছে, 10টা লোক আছে, 10 জন লোককে যদি আমি চাপাই এক জায়গায় সরাই ফেলি, জায়গাটা ফাঁকা হবে না? তখন দেখা যাবে কি বেশি পরিমাণ আয়তন রিল্যাক্স, মানে হচ্ছে আয়তনের পরিমাণটা তুলনামূলক বেড়ে গেল। তার মানে বক্ষ গহ্বরের ফাঁকা অংশ বেড়ে গেল। আয়তন যদি বেড়ে যায় তখন কি হয়ে যায়, খুব সহজ জিনিস, কিন্তু আয়তন বেড়ে গিয়েছে তার মানে কি চাপ কমে গেছে। তাহলে চাপ যদি কমে যায়, তাহলে চাপ কমে গেলে কি করতে হবে, সেখানে চাপ বাড়াইতে হবে, কারণ পৃথিবী চায় সব জায়গায় ব্যালেন্স মেনটেন করা। তাহলে ব্যালেন্স মেনটেনের জন্য কি হবে, বাহির থেকে কি হবে, বাতাস আমাদের শরীরের ফুসফুসে ঢুকবে। কি দিয়ে? নাক দিয়ে, নাসাগহ্বর, মানে নোজোফেরিংস, ল্যারিংস, এগুলো আমরা পরে জানবো ইনশাআল্লাহ। আর শ্বাস থেকে কি হয়, এটা উল্টা। ঠিক বক্ষ গহ্বরের আয়তন কি হয়ে গেল, কমে গেল। বক্ষ গহ্বরের আয়তন কমে গেল। আর কি হয়ে যাবে, চাপ হচ্ছে বেড়ে গেছে, ভিতরের চাপ বেড়ে গেছে। তখন কি হচ্ছে, চাপ বেড়ে গেছে। আছে, তাহলে চাপ কমে যাওয়ার জন্য কি করতে হবে, নাক দিয়ে হচ্ছে নিঃশ্বাস ত্যাগ করতে হবে। ঠিক আছে, তাহলে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। আচ্ছা, এরপরে অনেকের মাথায় আসতে পারে যে আচ্ছা আমাদের যে ফুসফুসটা আছে, এই ফুসফুসের মধ্যে আমি একটু খেয়াল করে রাখি যে ডান ফুসফুস রয়েছে এবং বাম ফুসফুস। সবসময় খেয়াল রাখবো যে আমাদের যে বাম ফুসফুসটা এটা একটু নিচে থাকে, বাম ফুসফুসটা কি একটু নিচে। তাহলে আমরা লিখে ফেলতে পারি ডান ফুসফুস উপরে, ডান ফুসফুস হচ্ছে উপরে, আর এই সাইডে লিখলাম বাম ফুসফুস নিচে, বাম ফুসফুস নিচে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, ডান ফুসফুসটা প্রধানত 3 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে? 3 খণ্ডে। আর বাম ফুসফুস যেটা হচ্ছে এটা হচ্ছে প্রধানত 2 খণ্ডে বিভক্ত। ঠিক আছে, আচ্ছা। এখন একটা জিনিস খেয়াল রাখবো, এই যে ডান ফুসফুস যে 3 খণ্ডে, এইখানে আবার অসংখ্য ছোট ছোট লোবিউল পাওয়া যায়। টোটাল বলা যেতে পারে ডান খণ্ডে, এই ডান ফুসফুসের যে 3টা খণ্ডে, এগুলো আবার ছোট ছোট 10টা লোবিউলে বিভক্ত, 10টা লোবিউলে বিভক্ত। আর বাম ফুসফুস যেটা আছে এটা 8টা লোবিউলে বিভক্ত। এবং ফুসফুসের যে কার্যকরী একক, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, ত্যাগ করছি, এটা একটা কার্যকরী একক আছে না, সেটার নাম হচ্ছে অ্যালভিওলাস। কি নাম? অ্যালভিওলাস। যেমন আমরা জানি যে মস্তিষ্কের যে নিউরন, এর কার্যকরী, মস্তিষ্কের কার্যকরী একক নিউরন। বৃক্কের মধ্যে যে আছে, কিডনির মধ্যে নেফ্রন। ঠিক তেমনি করে শ্বাস প্রশ্বাস গ্রহণের সাথে সম্পর্কিত যে ফুসফুস, তার কার্যকরী এককের নাম কি হচ্ছে? অ্যালভিওলাস। কি নাম? অ্যালভিওলাস। কি নাম? অ্যালভিওলাস। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, ফাইন। কি নাম? অ্যালভিওলাস। হ্যাঁ, ঠিক আছে, এইটা খেয়াল রাখতে হবে, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের মূলত বেশ কয়েকটা চিত্র রয়েছে। আমরা এই চিত্র, আচ্ছা কী কী পড়লাম আমরা একটু দেখি। পড়ার কোনো লাভই হবে না যদি আমরা কী কী পড়ছি সেটা রিভিশন না দিই। তাহলে একটু দেখি প্রথম থেকে। এই যে গ্লুকোজ, সেটাকে অক্সিজেন দিয়ে পড়িয়ে এনজাইমের সহায়তা কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি। এই ফুসফুস 2টা জিনিস। কি 2টা জিনিস? ব্রাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। রক্তের নালীকে কি করছে? ব্রাডিকাইনিন রক্তের নালীকে প্রসারিত করছে, এবং ব্রোঙ্কাস যেটা রয়েছে সেটাকে সংকুচিত করছে।
এবং এইভাবে কি করছে, সে রক্তের চাপকে কমিয়ে দিচ্ছে এবং তার সাথে হেল্প করছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনও ওই একই কাজ করে, রক্তের নালীকে প্রসারিত করে দেয় এবং ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কাস সেটা কি করে, সংকুচিত করে এবং সেটা প্রদাহ বা ইনফ্লামেশনের বিরুদ্ধে কাজ করে, ইমিউনিটি, রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ায় দেয়। এরপরে রয়েছে এই দুইটার মানে হচ্ছে অপোজিট কাজ করতে পারে একজন, তার একটা সুন্দর নাম রয়েছে অ্যানজিওটেনসিন 1, সেটা অ্যানজিওটেনসিন 2 তে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে। আচ্ছা, এখন এ কী করে, এ রক্তের নালীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় দিতে পারে এবং মাথায় রাখতে হবে অ্যালডোস্টেরন সেক্ষেত্রে কাজ করে, যেটা সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থিতে ক্ষরণ হয়। তো শুধু তাই না, এই যে সেরোটোনিন যেটা রক্তের কী করে, নালী সংকুচিত করে রক্তপাত বন্ধে সহায়তা করে, হিস্টামিন ক্ষরণ করে যেটা অ্যালার্জিক প্রতিক্রিয়া হেল্প করে। প্রতিদিন 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে নির্গত হয়। হ্যাঁ, 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে হচ্ছে নির্গত হয়। ঠিক আছে, ঠিক আছে, 400 থেকে 600 হচ্ছে আছে না, 400 থেকে 600। হ্যাঁ, মূলত হচ্ছে লোবিউল বলতে সেগমেন্ট, হ্যাঁ অনেকে একজন বলছে ঠিক আছে, মূলত 8টা 10টা যেটা সেটা লোবিউল না বলে সেগমেন্ট বলাটা বেশি, এটার একটা স্পেশাল সুন্দর নামও আছে পালমোনারি সেগমেন্ট। হ্যাঁ, এটা আসলে লোবিউল না বলাটাই বেশি ভালো হবে। না, একজন ঠিকই বলেছে, নাইমুল ইসলাম নবীন, এটা সবচেয়ে ভালো হচ্ছে সেগমেন্ট বলা, সেগমেন্ট বললে ভালো হয়, পালমোনারি সেগমেন্ট। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, প্রতিদিন 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে নির্গত হয়ে গেল। এই 400 থেকে 600 ml পানি বাষ্পাকারে নির্গত হলো, পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল তখন কি হয়ে গেল, দেখা গেল তাপও সে সাথে সাথে নিয়ে গেল। ঠিক আছে, তাপ যখন সে নিয়ে যাবে তার মানে তাপের যে সাম্যতা, পানির যে সাম্যতা, এই জিনিসটাকে এক কথায় আমরা বলতে পারি হোমিওস্টেসিস সে নিয়ন্ত্রণ করছে। এবং খেয়াল আছে তো, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, যেটার কারণে আমাদের ওই যে রক্তের চাপ বেড়ে যায়, তারপর হচ্ছে হৃদস্পন্দন কমে যায়, এই জিনিসগুলো নিয়ন্ত্রিত হয়। ওকে ফাইন। এরপরে কি রয়েছে, যে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া কীরকম, এই যে 4টা সেন্টার রয়েছে, 2টা হচ্ছে পন্সের মধ্যে অ্যাপনিস্টিক নিউমোটক্সিক এবং 2টা হচ্ছে কোথায় আছে, এই যে মেডুলার মধ্যে প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র, এবং ফুসফুসের এইখানে আছে রিসেপ্টর, সেটা ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সংযুক্ত। চাইলেও সবসময় বেশি নিতে পারবো না, আবার সবসময় দিতেও পারবো না। ঠিক আছে, এবং এই কারণে এটা কি হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ছন্দময় প্রক্রিয়াটা হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তারপরে টাই কিনতে 500 টাকা 500 ভলিউম, 500 ml ভাইটকে 4500, তারপর 6000 ml হচ্ছে ইয়াদের তরবিদের, রেসিডিউয়াল ভলিউম হচ্ছে 1500 ml। ওকে ফাইন। এরপর শ্বাস গ্রহণে বক্ষভরের আয়তন কী হয়ে যায়, বেড়ে যায় এবং চাপ কি হয়ে গেছে, কমে গেছে। শ্বাস থেকে কী হয়ে যায়, আয়তন কী হয়ে যাচ্ছে, কমে গেল এবং চাপ বেড়ে গিয়েছে। আরও এগুলো নিয়ে ডিটেলস আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বলবো। আর 2-1 মিনিটের মধ্যে আমাদের হচ্ছে যে ওই ইংলিশের ক্লাসটা আমরা এখানে শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।